সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হতে পারে সংসদে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাল পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের। অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। যদি না নেন, জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না। কালকে সংসদ অধিবেশন বসবে সকাল 11টায়, তারপরে 16 তারিখ থেকে মুলতবি হবে। আরও একটি নির্বাচনী প্রতিশ্রুতি, ইমাম পুরোহিতদের মাসিক ভাতা চালু, নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করা হবে, বললেন প্রধানমন্ত্রী। প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই। দ্বিতীয় সপ্তাহেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ। এবার ২৫০০ মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ইরানের স্থল অভিযানের ইঙ্গিত। ঈদে ঘরমুখো মানুষের সংখ্যা বাড়ছে। ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়ির পথ ধরেছেন। সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন। বাস টার্মিনালে নেই চাপ। বিভিন্ন পাম্পে আজও দীর্ঘ অপেক্ষা। রাত থেকেই জ্বালানি তেল কেনার ক্ষেত্রে থাকছে না সীমারেখা, জানালেন সড়ক মন্ত্রী। পাবলিক পরিবহন যেগুলি আছে দূরপাল্লার এবং পাবলিক পরিবহন, সেখানে ওই আর লিমিটেশন থাকছে না, পর্যাপ্ত তেল তারা পাবে। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। তার আগে ঈদের ছুটির কারণে আগামীকাল রোববারের পর মুলতবি করা হবে অধিবেশন। আবারও শুরু হবে ২৯ মার্চ। শনিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত হয় ৩০ দিনের সময়সীমার কারণে প্রথম অধিবেশনে নিষ্পত্তি করা হবে অন্তর্বর্তী সরকারের সময়ের ১৩৩টি অধ্যাদেশ। আর সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনার কথা জানান সরকারের মন্ত্রীরা। সংসদ পরিচালনায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই গঠন করা হয়েছিল ১৫ সদস্যের কার্য উপদেষ্টা কমিটি। শনিবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ অন্যান্য সদস্যরা। বৈঠকে আগামীকাল রোববার অধিবেশন মুলতবির সিদ্ধান্ত হয়। ঈদের পর ২৯ মার্চ থেকে আবারও বসবে সংসদ। চলবে পুরো এপ্রিল জুড়ে। এটা এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। এটা তো এটার উপর যে ইয়েগুলো হয়েছে, এগুলো আলোচনা ১৩৩টি যে অধ্যাদেশ, এগুলো বিষয় আছে। বৈঠকে সিদ্ধান্ত হয় বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে। এসব অধ্যাদেশ যাচাই বাছাইয়ে একটি আলাদা কমিটি কাজ করছে বলে জানান আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে আলোচনা হবে। আইনগত যে বাধ্যবাধকতা যে সময় আছে, সেই সময়ের মধ্যেই আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এগুলো বিশেষ কমিটিতে যাবে। এটা কালকেই প্রস্তাব উত্থাপিত হবে, ল মিনিস্টার উত্থাপন করবেন। তারপরে বিশেষ কমিটিতে এগুলো আলাপ আলোচনার পরে রিপোর্ট আকারে সংসদে পেশ করা হবে, এটাই নিয়ম। বৈঠকে সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা হবে ৫০ ঘন্টা। এ আলোচনায় অংশ নিলেও ধন্যবাদ জানাবে না বিরোধী দল, জানান হুইপ নাহিদ ইসলাম। কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে, তো সেই আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বৈঠকে আলোচনা হয়নি। তবে জামায়াত জোটের আন্দোলনের হুঁশিয়ারি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে আলোচনা হবে সংসদে। আলোচনা এটা ফ্লোরে হতে পারে, এখানে না। জামায়াত বলছে সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে সেক্ষেত্রে তারা রাজপথে নামবে। এটা এই ফয়সালা রাজপথে করতে চায় না। তাদেরকে জিজ্ঞেস করেন।
বৈঠকে জানানো হয় এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য 8টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য প্রশ্ন পাওয়া গেছে 460টি। সিদ্ধান্ত হয় সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন অধিবেশন বসবে বিকাল 3টায়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার উদ্যোগ না নিলে রাজপথে কঠোর আন্দোলনে নামবে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। একথা জানিয়েছেন জোটের লিয়াজু কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তার অভিযোগ, কথা দিয়ে কথা রাখেনি বিএনপি, তাই জাতির সাথে প্রতারণার জবাব দিতে হবে তাদের। এছাড়া কাল রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনায় বিরোধী দলীয় এমপিরা অংশগ্রহণ করবে না বলেও জানান তিনি। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নে করা হয় জুলাই জাতীয় সনদ। এর জন্য বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে প্রায় 8.5 মাস ধরে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। বাস্তবায়নের জন্য নোট অব ডিসেন্ট দিয়ে এই চার্টারে স্বাক্ষর করে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলও সই করে এতে। জুলাই সনদ বাস্তবায়নে গণরায়ে জয় হয় হা ভোটের। 4,72,25,980 জন অপেক্ষায় তাদের রায়ে বাস্তবায়নের। শনিবার দুপুরে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের লিয়াজু কমিটির বৈঠক শেষে সমন্বয়ক অভিযোগ করেন এই 4.25 কোটি নাগরিককে অপমান করছে বিএনপি। সরকার গঠনের পর আপনারা সেই জায়গায় থেকে টার্ন নিয়েছেন, সম্পূর্ণ বিপরীত অবস্থানে চলে গেছেন, যেটা জাতির সাথে এক ধরনের প্রতারণা বা বিশ্বাসঘাতকতা। তিনি জানান, রবিবার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার উদ্যোগ না নিলে রাজপথে নামবে নেতাকর্মীরা। সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকার, জুলাই সনদে যেভাবে বলা আছে, অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। যদি না নেন তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না। বিশেষ করে সংসদ নেতাকে এটা প্রধানত দায়িত্ব নিতে হবে। যেহেতু আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। দেশের প্রায় 6,000 উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দকে মাসিক ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্প উদ্বোধনের পর তিনি বলেন, নাগরিকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই চালু হচ্ছে এসব সেবা। জানান, ভোটারকালীন নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। সোমবার থেকে জাতীয় খাল খনন কর্মসূচি এবং 1 বৈশাখ থেকে কৃষক কার্ড দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। সম্মানী গ্রহণ করছেন হুসাইন আহমেদ আব্দুল্লাহ ইমাম। এরপর আসবেন দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যে এবার ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, বিহারের অধ্যক্ষ ও যাজকদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছে সরকার। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে পরীক্ষামূলক এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেমোরিয়াল কমপ্লেক্স। এরপরেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা পৌঁছে যায় ধর্মীয় নেতৃবৃন্দের কাছে। সরকারি সহযোগিতা পেয়ে আবেগ আপ্লুত তারা। এ সম্মান শুধু আমার নিজের জন্যই নয়, এ সম্মান সমগ্র ইমামদের জন্যই বয়ে আনবে। আমি অত্যন্ত আনন্দিত। বর্তমান সরকারের এ ধরনের ভাতা প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারের ভাতা প্রদান কার্যক্রম সত্যি প্রশংসনীয়। পাইলট প্রকল্পে ভাতা পান 4,908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম। একই সাথে 990টি মন্দিরের পুরোহিত, সেবায়েত, 144টি বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ, উপাধ্যক্ষ। এই প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে থেকে ইমাম 5,000, মুয়াজ্জিন 3,000 ও খাদেম 2,000 টাকা করে পাবেন। বাকি উপাসনালয়ের জন্য থাকছে 8,000 টাকা, যা থেকে পুরোহিত বা অধ্যক্ষ 5,000 ও সহকারী পাবেন 3,000 টাকা। এছাড়া ধর্মীয় উৎসবে বোনাস দেওয়া হবে 2,000 টাকা। 396টি গির্জার যাজক সহকারীদের জন্য সম্মানী রাখা হলেও খ্রিস্টান সম্প্রদায়ের ক্যাথলিক ধারার অনুসারী যাজকরা ভাতা নিতে ধর্মীয় বিধিনিষেধের কথা জানান। চার্চের আইন ক্যাথলিকদের ক্যানন ল অনুসারে পুরোহিতদের ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় ভাতা গ্রহণের বিষয়ে কিছু বিধিনিষেধ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভোটের অমোচনীয় কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি।
আগামী 14 এপ্রিল তথা 1 বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী 16 মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। এ সময় দেশে যাতে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। তবে যেসব মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি বা দেশি বিদেশি সংস্থার অনুদানপ্রাপ্ত, সেসব সরকারি সুবিধার বাইরে থাকবে। আগামী 4 অর্থ বছরে ধাপে ধাপে দেশের সব ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এই সম্মানের আওতায় আনবে সরকার। জীবনের অনেক কঠিন মুহূর্তে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ঈদ উল ফিতরের বাকি মাত্র কয়েকটা দিন। বাড়তি চাপ এড়াতে আগেভাগে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। বলছেন ভোগান্তি এড়িয়ে স্বস্তির যাত্রার জন্যই এই সিদ্ধান্ত। এদিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ভিন্ন চিত্র। রমজান শেষ হয়ে এলেও যাত্রীদের তেমন চাপ লক্ষ্য করা যাচ্ছে না। এক সপ্তাহ বাকি নেই ঈদের। পরিবার প্রিয়জনদের সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। রেল স্টেশনগুলোই এখন থেকেই যাত্রীদের বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে। বলছেন ছুটি শুরুর কয়েকদিন আগে যাত্রা শুরু করলে তুলনামূলক স্বস্তিতে বাড়ি পৌঁছানো যায়। আমাদের তো সরকার ছুটি দিয়েছে 17 তারিখ থেকে, কারণ ওই সময় তো প্রচুর মানুষ গাড়ি দিয়ে যাবে। এই সুবাদে আমরা ফ্যামিলিকে আগে পাঠাই দিতেছি যাতে আমাদের যাওয়াটা সহজ হয় আর কি। ভিড়ের কারণে একটু আগে যাওয়া গেলে একটু রিল্যাক্সে যাওয়া যাবে। সামনে ট্রেনের ভিড় হতে পারে, সামনে তো লং ছুটি, সবাই বাসায় যাবে, তো সেই ক্ষেত্রে হয়তো ভিড় হতে পারে, যার কারণে ফ্যামিলি সব আগেই পাঠিয়ে দিচ্ছে আর কি। সকাল 9টা পর্যন্ত মোট 11টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়েছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী প্রায় 1 ঘন্টা দেরিতে ছাড়ে। তবে অন্য ট্রেনগুলো নিয়মিত বিরতিতে স্টেশন ত্যাগ করে। তবে ভিন্ন চিত্র ছিল রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। ঈদ ঘনিয়ে এলেও তেমন যাত্রী চাপ লক্ষ্য করা যায়নি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ছুটি পুরোপুরি শুরু না হয় এবং অনেকেই কর্মস্থলে ব্যস্ত থাকায় ফাঁকা গাবতলী বাস স্টেশন। কোনো চাপই নেই, আমাদের 4-5টা গাড়ি এখানে এসে রয়েছে, কোনো চাপ নয়। সকালকার গাড়ি এখনো ছাড়তে পারি নাই। যাত্রী কোনো চাপই নেই। আমার একটা গাড়ি ছিল 9:45, আমি গাড়িটা ছাড়লাম 10:30, মাত্র 20 জন যাত্রী দিয়ে। আগে তো দেখতাম ঈদের 1 সপ্তাহ 8-10 দিন আগে থেকে ভালো চাপ থাকতো, এবার মনে একটু কমই দেখা যাচ্ছে এরকম। আবার গাড়িও ট্রিপও কম, পরিবহনের তেলের সংকটের কারণে সবাই সাহস করে অগ্রিম টিকিট অতিরিক্ত গাড়ি লাগায় বিক্রি করতে পারতেছে না। 17 তারিখ থেকে সরকারি ছুটি শুরু হলেই ট্রেনের পাশাপাশি বাস টার্মিনালগুলোতেও বাড়বে যাত্রীদের চাপ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ঈদে কোনোভাবেই লোকাল বাস দূরপাল্লার গন্তব্যে যাত্রী বহন করতে পারবে না। সেই সাথে ফিটনেসবিহীন লক্কর ছক্কর গাড়ি নামালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রধানের। কোন অবস্থাতেই যাত্রীদের দুর্ভোগ হয় এমন কাজ করা যাবে না বলেও জানান তিনি। সকালে গাবতলী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিক শ্রমিকদের সাথে মতবিনিময় সভা। ভোক্তা অধিদপ্তর সহ মোবাইল কোর্টের সমালোচনা করেন পরিবহন নেতারা। ন্যায্য বাড়ান হলে আমার বিরুদ্ধে মামলা দেয়, এইটা অনিয়মটা বন্ধ করতে হবে। এটা শনিবার গাবতলীর সভায় যোগ দিয়ে পুলিশ কমিশনার সাফ জানান, গত 2 ঈদের মতো এবারও যাত্রীদের স্বস্তিদায়ক পরিবেশ দিতে হবে। কোনো অবস্থাতেই লক্কর ঝক্কর পুরাতন বাস সড়কে নামানো যাবে না। বাস বা কোনো গাড়ি যদি দাঁড়িয়ে বা কোনোভাবে রাস্তায় ট্রাফিক জ্যাম সৃষ্টি করে, এটাতে আমরা বদ্ধপরিকর, আমরা তাদের বিরুদ্ধে প্রসিকিউশন বা পেনাল্টি করব। অন্যান্য বিষয়গুলো হয়তো আমরা ঈদের সময় কম দেখব, যেমন সাথে আপনার অন্যান্য কাগজপত্র আছে কিনা সেটা আমরা খুব বেশি দেখব না। তবে লক্কর বাস এইটাও আমরা কিন্তু খুব স্ট্রিক্টলি দেখব। লোকাল গাড়ি দূরপাল্লার রুটে চলতে দেওয়া হবে না। পুরাতন গাড়ি রং করে নামলে রুট পারমিট বাতিলের কথাও বলেন ডিএমপির 2 অতিরিক্ত কমিশনার। গাড়িটা রাস্তায় বিকল হয়ে যাচ্ছে, একটা ব্রিজের উপর এটা থেমে যাচ্ছে, তখনই কিন্তু বিরাট একটা ট্রেন সৃষ্টি হবে।
দুই হচ্ছে ওই গাড়িতে যে যাত্রীগুলো যাচ্ছে এই যাত্রীগুলো কিন্তু ওই রাস্তার মাঝখানে দাঁড়ায় গেল রোজা রমজানের দিন, সে কিন্তু অন্য আর গাড়িও পাবে না, যেতেও পারবে না, একটা ভোগান্তির শিকার হবে। যে বিআরটি এর চার্টে যে ভাড়াটা লেখা আছে কেউ এর চাইতে 1 পয়সা বেশি ভাড়া আদায় করতে পারবে না। বিনয়ের সঙ্গে শুধু একটি জিনিস অনুরোধ করতে চাই যে আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন যে কোথাও বিআরটির অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, সেটা তাৎক্ষণিকভাবে আমরা দেখব। পুলিশকে আশ্বস্ত করে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানালেন, যাত্রী ভোগান্তি কমাতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবেন তারা। পথে কারা কারা থাকে? পথে থাকে পুলিশ, পথে থাকে শ্রমিক, পথে থাকে সাংবাদিক, আর এই টার্মিনালের ম্যানেজমেন্টে থাকে সিটি কর্পোরেশন, বিআরটিএ, মালিক সমিতি। এই 6টা কম্পোনেন্ট যদি একসাথে চিন্তা করে আলাপ আলোচনা করে তাহলে মানুষের ভোগান্তি অনেকাংশে কমে যাবে। পরিবহন সেক্টরে চাঁদাবাজির বদনাম দূর করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান এই শ্রমিক নেতা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ইরানে হামলা অব্যাহত রেখেছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। মার্কিন মিসাইলের টার্গেটে ধ্বংস হয়েছে ইরানের 90% জ্বালানি রফতানি টার্মিনাল খার্গ আইল্যান্ডের সামরিক স্থাপনা। রাজধানী তেহরান সহ বেশ কিছু শহরে রাতভর চলে ক্ষেপণাস্ত্র হামলা। পাল্টা জবাবে ইরাকের মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে ইসরায়েলের রাজধানী সহ বেশ কিছু এলাকায়। ইরানের সাথে কোনো রকম চুক্তিতে আসতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইসরায়েল ও ইরানের সংঘাতের 15তম দিন। এবার যুক্তরাষ্ট্রের মিসাইলের টার্গেট ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত দ্বীপ খার্গ। স্যাটেলাইট ফুটেজের মাধ্যমে দেশটির 90% জ্বালানি রফতানির টার্মিনালের সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলার ভিডিও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খার্গের পাশাপাশি যৌথ বাহিনীর মিসাইল হামলায় বিপর্যস্ত রাজধানী তেহরান সহ ইরানের বেশ কয়েকটি এলাকা। ইরানের মার্কাজি প্রদেশের একটি গ্রামে প্রাণ গেছে অন্তত 6 জনের। খুজেস্তান প্রদেশে নিহত এক শিশু। ব্যাপক বিস্ফোরণের শিকার উত্তর তেহরানের ফার্মিনেহ এলাকা। পশ্চিমেও ক্ষেপণাস্ত্রের আঘাতে ভস্ম হয়ে গিয়েছে ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্র। খার্গ দ্বীপে হামলা চালানোর পর শুক্রবার ট্রুথ সোশ্যালে ইরানকে পুরোপুরি পরাজিত করার দাবি করে একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। খার্গের জ্বালানি স্থাপনা টার্গেট করে আরেক দফা হামলার হুঁশিয়ারি দেন তিনি। আরও বলেন, পরাজয়ের পর ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে আসার চেষ্টা করছে তেহরান, যা কোনোভাবেই মানবেন না ট্রাম্প। এদিকে চুপ করে নেই ইরানও। পাল্টা হামলায় বিপর্যস্ত ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস। মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এম্বাসির হেলিপ্যাড। তবে এখনও মিলেনি কোনো হতাহতের খবর। ইসরায়েলের রাজধানী সহ বিভিন্ন স্থানেও ছোড়া হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। আইআরজিসির মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে রিশন লেজিয়ন শহরের অন্তত 7টি এলাকা। ধ্বংসস্তূপে পরিণত হয় বেশ কিছু ভবন ও স্থাপনা, আগুন ধরে যায় যানবাহনে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ফায়ার সার্ভিস ও প্যারামেডিক। ইরানের ছোড়া মিসাইল মাঝপথে কয়েক টুকরো হয়ে একই সাথে কয়েকটি স্থানে আঘাত করেছে। কোনো হতাহত হয়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ ও বম্ব স্কোয়াড। কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের আকাশসীমাতেও উঠতে দেখা যাচ্ছে ইরানের বেশ কিছু ড্রোন। উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে মিলেছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর। 2 সপ্তাহের অভিযানে ইরানে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 1444 জনে। আহত 18,500-এরও বেশি মানুষ। ইরানের আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলের আঘাত মোকাবেলায় সক্রিয় করা হয়েছে রাজধানী তেহরান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইরান যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় 2500 মেরিন সেনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, তাদের মূলত জরুরি পরিস্থিতিতে সাড়া দেয়া নির্দিষ্ট ভূখণ্ড দখলে ব্যবহার করা হয়। নৌ ও আকাশ থেকে হামলা চালানো হলেও এই মেরিন সেনারাই ইরান যুদ্ধে মোতায়েন হতে যাওয়া প্রথম মার্কিন স্থলসেনা। পাশাপাশি পাঠানো হচ্ছে উভচর যুদ্ধ জাহাজও। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে ইরানের সম্ভাব্য স্থল অভিযানের ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র। 2 সপ্তাহ ধরে ইসরায়েলকে সঙ্গে নিয়ে অনবরত ইরানে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক ফাইটার জেট ও যুদ্ধ জাহাজ থেকে প্রতিদিনই ইরানে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে মার্কিন সেনারা। ছুড়ছে বিভিন্ন দূরপাল্লার সারফেস টু সারফেস মিসাইলও।
অপারেশন এপিক ফিউরির প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ নেতাদের হত্যা করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। গত 2 সপ্তাহ ধরে তাদের যৌথ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানের বহু স্থাপনা। এরপরও শক্তিশালী পাল্টা জবাব দিচ্ছে আইআরজিসি। ইসরায়েলি ভূখণ্ড ও মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন ঘাঁটিতে তাদের পাল্টা হামলায় বেশ চাপেই পড়েছে ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে চলমান যুদ্ধে স্থল সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে জাপানে অবস্থিত ঘাঁটি থেকে এরই মধ্যে রওয়ানা দিয়েছে যুক্তরাষ্ট্রের 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা। তাদের সঙ্গে রয়েছে উভচর জাহাজ ইউএসএস ট্রিপলি। এই যুদ্ধজাহাজ থেকেই সরাসরি মোতায়েনকৃত মেরিন সেনাদের রণক্ষেত্রে নামার কথা। আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে এই মেরিন ইউনিট মোতায়েনকে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। কোনো সংকট মোকাবেলায় দ্রুত অভিযানের জন্য প্রশিক্ষিত এই ইউনিটগুলো। বলা হচ্ছে ইরানের কোনো অঞ্চল কিংবা জ্বালানি স্থাপনার নিয়ন্ত্রণ নিতে তাদের ব্যবহার করা হতে পারে। চলমান যুদ্ধে এই মেরিন সেনারাই মোতায়েন হতে যাওয়া প্রথম মার্কিন স্থলবাহিনী। বিশ্লেষকদের মত, হামলা শুরুর 2 সপ্তাহ পর ওয়াশিংটনের এই পদক্ষেপ তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এফআরকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে আগামীকাল সিঙ্গাপুরের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হতে পারে। বেলা 12টায় ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুর নিতে নেওয়া হচ্ছে প্রস্তুতি। এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচার হয়। নিয়ম অনুযায়ী এরপর করা সিটি স্ক্যানের রিপোর্ট আসে আজ দুপুরের পর। সে রিপোর্ট সহ মেডিকেল সামারি পাঠানো হয়েছে সিঙ্গাপুরে। এর আগে শুক্রবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মির্জা আব্বাসের শয্যা পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং মির্জা আব্বাসের চিকিৎসা বিষয়ে জানতে চান ডাক্তারদের কাছে। দূরপাল্লার বাস ও গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শনিবার রাত থেকে এসব পরিবহন পর্যাপ্ত জ্বালানি তেল পাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার রাজধানীর গুলিস্তানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মন্ত্রী বলেন, রাত থেকেই বাসগুলো প্রয়োজন অনুযায়ী তেল পাবে। জানান, বড় কোনো শিডিউল বিপর্যয় নাই, ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নেই, যাত্রীচাপ মাঝারি। মন্ত্রী আরও বলেন, অনিয়ম রোধে সিসিটিভি লাগানো হয়েছে, মনিটরিং টিম বৃদ্ধি করা হয়েছে। ম্যাজিস্ট্রেট ছিল আগে 9 জন, এখন তা বেড়ে 24টি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এদিকে জ্বালানি তেলের সংকটের কারণে আজও রাজধানীর পেট্রোল পাম্পগুলোয় যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষা দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক মালিকরা। তেল না থাকায় কোনো পাম্প ছিল বন্ধ, আর যেসব পাম্পে তেল আছে সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষার পর মিলছে তেল। সরকারি নির্দেশনা মোতাবেক রেশনিং পদ্ধতিতেই দেয়া হচ্ছে তেল। 3 ঘন্টার লাইনে দাঁড়িয়ে আছে। পাম্প থেকে বলতেছে অনিশ্চিত, সন্ধ্যা হইতে পারে বা রাত্র হইতে পারে। আমার বাইকের তেল নাই, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময় একদম ইমার্জেন্সি অবস্থায় আছে। আমরা যেহেতু সিরিয়াল ভাবে দাঁড়ায় আছে রোজা রাইকা, হ্যাঁ এত কষ্ট করে দাঁড়ায় আছে মানুষ, 2 ঘন্টা 3 ঘন্টা যাবত দাঁড়ানো, তাদেরকে তেল দেয় না, তারা ইচ্ছাকৃত ভাবে অফ করে রাখছে। 260টি স্পটকে আমরা চিহ্নিত করেছি যেখানে যানজট হওয়ার সম্ভাবনা থাকে এবং অতীত হয়েছে। সেটাকে চিহ্নিত করে হাইওয়ে পুলিশ, বিআরটিএ, আমাদের পরিবহন সেক্টরের সাথে যারা জড়িত, স্থানীয় পুলিশ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, তাদের সমন্বয়ে ওই 260টি স্পটে যাতে কোনো যানজটের তৈরি না হয় তার পর্যাপ্ত ব্যবস্থা, নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যবস্থাপনা আমরা নিশ্চিত করেছি। রাশিয়া থেকে জ্বালানি কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা 30 দিনের জন্য স্থগিত করা হচ্ছে। তাই রাশিয়া থেকে এখন কেউ জ্বালানি কিনলে নিষেধাজ্ঞার আওতায় আসবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সিলেটের রায়নগর দপ্তরি পাড়ায় কয়েকশো শ্রমজীবী পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি। সাংবাদিকদের প্রশ্ন জবাবে মন্ত্রী বলেন, জ্বালানি সংকট নিয়ে সরকার সকল প্রস্তুতি নিয়ে রেখেছে, তাই শঙ্কার কোনো কারণ নেই। তবে ভবিষ্যতে সংকট মোকাবেলায় জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি। এবারের ঈদযাত্রায় জ্বালানির ওপর কোনো প্রভাব পড়বে না বলেও জানান বাণিজ্য মন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল যে কেউ যেন রাশিয়ান তেল কিনতে না পারেন, কিন্তু সেই নিষেধাজ্ঞাটা তারা আগামী 30 দিনের জন্য সেটা উঠিয়ে নিয়েছে। আগামী 30 দিনের জন্য যে রাশিয়ান তেল কেউ যে কোনো দেশ কিনলে তাদের প্রাইমারি বা সেকেন্ডারি স্যাংশনের আওতায় আসবেন না।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাজধানীকে পরিষ্কার রাখতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার সকালে থলপুরের যান্ত্রিক ওয়ার্কশপে আয়োজিত এক অনুষ্ঠানে স্বল্পমেয়াদী কারিগরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলতে সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সহযোগিতাও জরুরি। সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে ড্রেন পরিষ্কার সহ বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। এদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এখন থেকেই মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে প্রকল্পের আওতায় ক্রয় করা বিভিন্ন যান ও যন্ত্রপাতির চাবি সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়। দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় গতিশীলতা আনতে আরও 5 সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন বরিশালে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহীতে মোহাম্মদ মাহফুজুর রহমান, ময়মনসিংহে মোহাম্মদ রুকনুজ্জামান রোকন, রংপুরে মাহফুজুন নবী চৌধুরী এবং কুমিল্লায় মোহাম্মদ ইউসুফ মোল্লা। অমর 21 বইমেলায় আজ শেষ শিশু প্রহর। উপস্থিতি কম থাকলেও নতুন বইয়ের গন্ধ আর পছন্দের চরিত্রের খোঁজে স্টলে স্টলে খুদে পাঠকদের আনাগোনা ছিল। মেলা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় বিদায়ের সুর ছিল পাঠকদের মনে। বইয়ের পাতায় নতুন পৃথিবী দেখার আনন্দ। প্রিয় চরিত্রের বই খুঁজছে স্টল থেকে স্টলে। কেউ বা ছবির বই হাতে বাবা মায়ের সাথে হাঁটছেন। হয়তো এখনো হাতে খড়িয়ে হয়নি এমন খুদে পাঠকের দেখাও মেলে বই মেলায়। শেষ শিশু প্রহরেও তাই বইয়ের সঙ্গে নতুন বন্ধুত্ব। আমার বই পড়তে ভালো লাগে। আমি ডাইনোসরের আর ভূতের বই পড়তে পছন্দ করি। আমি এখানে এসে বিজ্ঞান বাক্স, বই, সুন্দর সুন্দর গল্পের বই সব মাত্র এসে দেখলাম। বই পড়ার আগ্রহটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। সবার যে কিউরিয়াসিটি, বইগুলা খুলে পড়ার অনেকের আমার সবচেয়ে বেশি ভালো লাগে বইয়ের ঘ্রাণ। সব কিছুই ভালো লাগে বলতে গেলে, কিন্তু বই পড়াটা আসলে কখনো হয়নি। আমি চাচ্ছিলাম এবার থেকে বই পড়া শুরু করতে, যে কারণে আমি আমার বোনের সাথে আসলাম। ছোটবেলা থেকে অভ্যাস করাচ্ছি যে এখন তো টেকনোলজির যুগ, এরা তো বেশিরভাগই ডিভাইসে অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে, যে বইয়ের নেশাটাও কিছুটা থাকুক। তোমরা কি একটা গল্প শুনতে চাও? 11টায় শিশু প্রহর শুরু হলেও খুদে পাঠকদের দেখা মেলে ঘণ্টাখানেক পর। গতরাতে বৃষ্টির কারণে শিশু প্রহরের আয়োজন শুরু হয় কিছুটা দেরিতে। পুতুল নাচ, গল্প শোনার আসর, সব মিলিয়ে শিশুদের জন্য মেলা যেন ছোট্ট এক আনন্দের জগৎ। ওরা বলছিল যে দুষ্টামি করা যাবে না, মা বাবার কথা শুনতে হবে, দেশকে ভালোবাসতে হবে, তারপরে মোবাইল দেখা যাবে না, বেশি বেশি করে পড়ালেখা করা লাগবে, বুঝাই যে আমরা কিভাবে ব্যবহার করব, মানুষের সাথে কিভাবে কথা বলবো। বইমেলা শেষ হচ্ছে 15 মার্চ। মন খারাপের সুরও ছিল কারো কারো কণ্ঠে। একটু খারাপ লাগছে যে শেষের দিকে চলে এসেছি, তবে আশা করা যায় যে সামনের বছর আরও বড় করে হবে, আরও বেশি সময় করে হবে, তো আরও বেশি মানুষ আসবে। বই যে দেখতে এসেছি ওইটা মিস করব। আমার তো খারাপ লাগে, আগামী বছর তো নতুন বই আসবে, তখন কিনতে পারবো। ফেব্রুয়ারি প্রথম থেকে শুরু হয়, তো তখন যে ইম্প্যাক্টটা থাকে, তো আসলে এটা এবার চেঞ্জ হওয়াতে কিছুর ইম্প্যাক্ট কমে গেছে বলে আমি মনে করছি। তার সাথে আমাদের ঈদুল ফিতর চলে আসছে, প্লাস হচ্ছে রোজা। শিশুদের হাসি আর কৌতূহলই যেন বইমেলার সবচেয়ে সুন্দর রং। আগামীর মেলা হবে প্রাণবন্ত আর জমজমাট প্রত্যাশা সবার। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঈদের আনন্দ পূর্ণতা পায় নতুন পোশাকে, আর সেই সাজকে প্রাণবন্ত করতে চাই মানানসই গয়না। রাজধানীর বিপণী বিতানগুলোতে এখন শেষ মুহূর্তের কেনাকাটার ধুম। তবে এবারের ঈদে ভারী গয়নার চেয়ে নারীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে মিনিমাল ও হালকা কাজের জুয়েলারি। ঈদ মানেই নতুন পোশাক আর বাড়তি চাকচিক্য। নারীর সাজসজ্জায় পূর্ণতা এনে দিতে গয়নার বিকল্প নেই। পোশাক কেনার পর জুয়েলারির সবগুলোয় ছুটছেন ফ্যাশন সচেতন নারীরা। উৎসব আর রঙিন করতে নারীরা খুঁজছেন বাহারি গয়না। তাদের পদচারণায় বিপণী বিতানগুলো এখন জমজমাট। নেকলেস, চুড়ি, কানের দুল কিনে এই তালিকায়। কেউ বা কন্যা সন্তানের সাথে মিলিয়ে কিনছেন গহনা। দেখতেছি টুকটাক যা পছন্দ হয়, এখন ওরকম একদম ফিক্স না যে এটাই নিতে হবে, তাও যা পছন্দ হইতেছে একটু ঘুরে দেখতেছি যে কোনোটা যায় কিনা ড্রেসের সাথে। ঈদ উপলক্ষে আপাতত জামা কিনছি, এখন বাকি অ্যাক্সেসরিজ কিনতে আসছি, চুড়ি, তারপর কানের দুল, যা যা লাগে ওগুলা কিনবো এখন। ঈদের পরে তো বিয়ের জন্য আর কি গহনা দেখছি, কেনাকাটা করছি, আরও শপিং আছে,
শাড়ি সুড়ি অনেক কিছুই আছে। ক্রেতাদের চাহিদা অনুসারে হাল ফ্যাশনের পণ্যে দোকান সাজিয়েছেন বিক্রেতারাও, দিচ্ছেন টেকসই ডিজাইন আর কালারের গ্যারান্টি। ইনশাল্লাহ আর ভালো যাবে, সামনে ঈদ আসতেছে আর কিছুদিন বাকি আছে, গেছি ঈদের থেকে এবারে ভালো যাবে। নতুন অনেক কালেকশন আসছে তো এগুলি ডিমান্ডও অনেক, কাস্টমার প্রচুর আছে। এর আগে থেকে এবার ডাবল বেচা কেনা প্রচুর, আপনি কাস্টমার দেখতে পারেন আমাদের সামনে প্রচুর পরিমাণে কাস্টমার। 3 পিস কিনছে, এখন 3 পিসের সাথে ম্যাচিং করে কসমেটিক যা যা লাগতেছে সব কাস্টমার তাই কিনতেছে। আমাদের নতুন কালেকশনের মধ্যে জয়পুরি চুড়ি এসেছে, ডায়মন্ড কাটের সেট এসেছে, ইন্ডিয়ানের কিছু কুন্দনের দুল এসেছে। বাজার বিশ্লেষণে দেখা যায় গেল বছরের ট্রেন্ড ভেঙে এবার ক্রেতারা ঝুঁকছেন ছিমছাম ডিজাইনের দিকে। বিশেষ করে ডায়মন্ড কাট, তৈবা কালেকশন আর দুবাই গোল্ডের ছোট নেকলেসের চাহিদা এখন তুঙ্গে। বিক্রেতারা বলছেন বড় সেটের তুলনায় ছোটখাটো আইটেম, আংটি আর চুড়ি বিক্রি বেশি হচ্ছে। ঈদের পরই বিয়ের মৌসুম, তাই রমজানের শেষ দিকে ভিড় বাড়ছে গয়নার বাজারে। ক্রেতার এই চাহিদাকে পুঁজি করে নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারাও। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝে জাপান সাগরের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। শনিবার জাপান ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী নিশ্চিত করেছে এই তথ্য। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর দাবি, সুনান অঞ্চল থেকে আনুমানিক 10টি মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে স্থানীয় সময় 4:30 নাগাদ মিসাইল নিক্ষেপ করে পিয়ংইয়ং। প্রায় 80 কিলোমিটার উচ্চতায় উঠে 350 কিলোমিটার দূরে সমুদ্রে আছড়ে পড়ে এসব মিসাইল। তবে কী ধরনের মিসাইল ছোড়া হয়েছে সেটি এখনও নিশ্চিতভাবে জানায়নি কোনো পক্ষই। এতে কেউ হতাহতের খবরও পাওয়া যায়নি। বর্তমানে অঞ্চলটিতে যৌথ মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। উত্তর কোরিয়ার অভিযোগ, তাদের দেশে অভিযানের প্রস্তুতি নিতেই সামরিক মহড়া চালাচ্ছে দুই দেশ। দর্শক, এ ছিল সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।